আজকে আমরা রায়মার্টিনের সেট 6টা আলোচনা করছি। এখন ফার্স্ট কোশ্চেন, এগুলো সব এসএকিউ। হ্যাঁ, এগুলো প্রথম কোশ্চেন ছিল ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা ক্ষেত্রের নাম কি? ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা ক্ষেত্র হলো কোরবা। পূর্ব ভারতের পরিপূরক একটি বন্দরের উদাহরণ দাও। এটি হলো হলদিয়া। কলকাতা বন্দরের একটি পরিপূরক বন্দর হলদিয়া, বা এটাকে অন্যভাবে প্রশ্নটা হয়েছে পূর্ব ভারতের একটি পরিপূরক বন্দরের উদাহরণ দাও, সেটি হলো হলদিয়া। শস্য সমন্বয়ের সূত্রটি লেখো। এখানে সূত্রটি হলো এসটি সমান সামেশন অফ ডি স্কয়ার বাই এন, তার রুট সামেশন অফ ডি স্কয়ার বাই এন। এখানে ডি কি না, ডি হচ্ছে প্রতিটি শস্যের তাত্ত্বিক মানের শতকরা হার, এবং এন সমান প্রকৃত দখলীকৃত এলাকার শতকরা হারের বিয়োগফল। এটা এখানে ডি সমান হচ্ছে প্রতিটি শস্যের তাত্ত্বিক মানের শতকরা হার এবং প্রকৃত দখলীকৃত এলাকার শতকরা হারের বিয়োগফল, যেটাকে সংক্ষেপে শস্য বিচ্যুতি বলা হয়। এবং এন সমান হচ্ছে শস্য সমন্বয় অনুসারে শস্যের সংখ্যা, মানে কতগুলো শস্য একসঙ্গে চাষ করা হচ্ছে। একটা এখানে ছিল আলোকপ্রেমী উদ্ভিদের উদাহরণ কি কি? আলোকপ্রেমী উদ্ভিদ হলো যে সমস্ত উদ্ভিদরা পূর্ণ সূর্যালোকে জন্মাতে বা বৃদ্ধি পেতে ভালোবাসে, যেমন সূর্যমুখী, জবা, নয়নতারা, বেল, গন্ধরাজ এগুলো। আর আলোক বিদ্বেষী মানে যারা ছায়া প্রিয় উদ্ভিদ, যারা ছায়াতে খুব দ্রুত বৃদ্ধি পায়, যেমন পান, পিপুল, অর্কিড, মানি প্ল্যান্ট, গছ, ফার্ন এগুলো। অ্যাকুইফার শিলার কোন স্তরে গড়ে ওঠে? অ্যাকুইফার হচ্ছে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরে গড়ে ওঠে। আচ্ছা, 7th কোশ্চেনে ছিল পূর্ববর্তী নদী কাকে বলে? এটা আগে সেট নাম্বার 1-এ আছে। 8, উষ্ণ প্রস্রবণের ক্ষেত্রে নির্গত জলের তাপমাত্রা স্বাভাবিক ভূপৃষ্ঠীয় জলের চেয়ে কত বেশি থাকে? এই অ্যান্সারটা তোমরা আমাকে জানাবে, এটা তোমাদের জন্য দেখেছি, তোমরা আমাকে জানাবে। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থায় গঠিত অস্তরীভূত শিলাচূর্ণকে কি বলে? মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থায় গঠিত অস্তরীভূত শিলাচূর্ণকে রেগোলিথ বলে। মৃত্তিকার কোন স্তরে এলুভিয়েশন দেখা যায়? আমরা জানি মৃত্তিকার এ স্তরে এলুভিয়েশন প্রক্রিয়া কার্যকরী, এজন্য এ স্তরকে এলুভিয়েটেড স্তর বলা হয়। ওজোন বিনাশক দুটি যৌগের নাম লেখো। ওজোন স্তর বিনাশকারী গ্যাসগুলো হচ্ছে তোমার সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হ্যালন ইত্যাদি। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধিযুক্ত দেশের পিরামিড শীর্ষটি কেমন হয়? যে সমস্ত দেশে ঋণাত্মক জনসংখ্যা মানে যেখানে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি, সেই সমস্ত দেশের পিরামিডের শীর্ষটা দেখতে কেমন হয়? এই সমস্ত পিরামিডের বা এইসব ঋণাত্মক জনসংখ্যা যুক্ত দেশের পিরামিডের এদের শীর্ষদেশ এবং তলদেশ দুটোই সংকীর্ণ হয় এবং মধ্যভাগ তুলনামূলক স্ফীত হয়। ক্ল্যাড কি না, একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে একত্রে ক্ল্যাড বলা হয়। উদাহরণ হিসেবে দিয়েছে হোমিনয়েড, মানুষ, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং সকল জীবই হোমিনয়েড জীবগোষ্ঠী থেকে অভিযোজিত। আইসোডোপেন কাকে বলে? প্রথমত হচ্ছে কি, আইসোডোপেনের ধারণা কে দিয়েছেন? অধ্যাপক আলফ্রেড ওয়েবার তার শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বে তার আইসোডোপেন কথাটি ব্যবহার করেছেন বা আইসোডোপেনের ধারণা দিয়েছেন। আইসোডোপেন হলো কাঁচামালের আইসোটিন এবং উৎপন্ন দ্রব্যের আইসোটিন যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদবিন্দুগুলোকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আইসোডোপেন বলে বা মোট পরিবহন ব্যয়রেখা বলে। এখানে আইসোটিন কি না, যে রেখা বরাবর হচ্ছে যে দূরত্ব বা যে বৃত্তাকার রেখা বরাবর কি হয় পরিবহন ব্যয়টা সমান হয়, সেই সমস্ত স্থানগুলোকে যুক্ত করে যে একটা কাল্পনিক বৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে আইসোটিন বলে। এক্ষেত্রে কাঁচামালের আইসোটিন এবং উৎপন্ন দ্রব্যের আইসোটিন যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদ বিন্দুগুলোকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আইসোডোপেন বা মোট পরিবহন ব্যয়রেখা বলে। স্পিড কাকে বলে না, যখন সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, এখানে দেখতে পাচ্ছ এই প্রান্তটা স্থলভাগের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্ত কি হয়েছে না, অন্য প্রান্ত সরল বা বক্রভাবে আংশির মতো
আকশির মতো আর কি, আকশির মতো সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত হয়, তখন তাকে স্পিড বলে। প্রকৃতি এবং গঠন অনুসারে স্পিড বিভিন্ন প্রকার হয়, যেমন এই হুক স্পিড, যৌগিক স্পিড, লুপ বার, তীক্ষ্ণাগ্র স্পিড ইত্যাদি। এগুলো প্রকৃতি এবং গঠন অনুসারে স্পিডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ডেভিসের ত্রয়ী কাকে বলে বা যাকে ট্রায়ো অফ ডেভিস বলা হয়? ডেভিসের মতে কোনো অঞ্চলে ভূমিরূপের বিবর্তন গঠন, প্রক্রিয়া ও পর্যায় বা সময় এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এই তিন বিষয়কে একত্রে ডেভিসের ত্রয়ী বলা হয়। তার মতে কি, তিনি কি বলেছিলেন যে ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম। স্ট্রাকচার মানে যে গঠন, প্রসেস মানে প্রক্রিয়া, টাইম মানে সময়। এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে কোনো স্থানের ভূমিরূপের বিবর্তন হয়। এটাকে ট্রায়ো অফ ডেভিস বা ডেভিসের ত্রয়ী বলা হয়। শিকড় আলগা শিল্পের তাৎপর্য কি? শিকড় আলগা শিল্প মানে যে সমস্ত শিল্পে কোনো কোথায় গড়ে উঠবে তার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, যেখানে তার সুবিধে মতো যেখানে যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। এখানে এই সমস্ত শিল্পের কাঁচামালের পণ্য সূচক কত হয়? 1 বা 1-এর কম হয়। অর্থাৎ বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্পকেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে ওঠে বা বাজারের নিকট কিংবা দুইয়ের মধ্যবর্তী যে কোনো অঞ্চলে বা যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বা ফুড লুস ইন্ডাস্ট্রি বলা হয়। আর এই যে কাঁচামালের পণ্য সূচক 1 বা 1-এর কম, এবং এখানে বিশুদ্ধ কাঁচামাল কথাটা বলা হয়েছে। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? না যে সমস্ত কাঁচামালে মানে কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং কাঁচামালের ওজন এবং উৎপন্ন দ্রব্যের ওজন যখন সমান হয়, তখন সেই সমস্ত কাঁচামালগুলোকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। যেমন কার্পাস বয়ন শিল্পে 1 কুইন্টাল তুলো থেকে 1 কুইন্টাল বস্ত্র তৈরি হবে, এখানে কোনো কিছু বাদ যায় না। তাই এই ধরনের কাঁচামালগুলোকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বলি। আর এই সমস্ত বিশুদ্ধ কাঁচামালের উপর নির্ভর করে যে সমস্ত শিল্প গড়ে ওঠে সেগুলোকে ফুডলুস ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প বলা হয়। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝো? প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন ও সমন্বয় সাধনের উদ্দেশ্যে মানুষ যে সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে তাকে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। তাহলে কি না, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী, প্রথম মানে কি কৃষি ভিত্তিক যেগুলো, দ্বিতীয় হচ্ছে শিল্প, এই দুটোর মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে মানুষ যে সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে তাকে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। এই কাজে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? না গোলাপি পোশাকের কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার। উদাহরণ কোনগুলো তাহলে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী? বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, পর্যটন, পরিষেবা, শিক্ষকের শিক্ষাদান, ব্যাংক, বীমা, রিয়েল এস্টেট ইত্যাদি। এগুলো হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ। প্রবাসন ও অভিবাসন, যাকে কি এমিগ্রেশন ও ইমিগ্রেশন বলতে কি বোঝো? অন্যত্র বসবাসের উদ্দেশ্যে স্বদেশের বাস স্থায়ীভাবে তুলে দিয়ে অন্য কোনো দেশে চলে গেলে তার এই বহির্মুখী পরিব্রাজন, এই যে নিজের স্থান ছেড়ে দিয়ে অন্য স্থানে চলে যাওয়া, এই যে বহির্মুখী পরিব্রাজন, একে প্রবাসন বা এমিগ্রেশন বলে। ফলে উৎস দেশে জনসংখ্যা হ্রাস পায়, মানে যেখান থেকে চলে যাচ্ছে সেখানে জনসংখ্যা কমতে থাকে। ইমিগ্রেশন কি না, যখন কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অন্য কোনো দেশে এলে তার এই অন্তর্মুখী পরিব্রাজন, যারা কি করছে না নিজের জায়গা ছেড়ে গিয়ে অন্য বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে, তাহলে বিদেশের ক্ষেত্রে সেটা কি তার অন্তর্মুখী, মানে সেখানে আসছে, এই ধরনের পরিব্রাজনকে অভিবাসন বা ইমিগ্রেশন বলে। গন্তব্য দেশে মানে যে দেশে চলে যাচ্ছে বা যে দেশে বিদেশে গিয়ে যে স্থায়ীভাবে বসবাস করছে, ফলে সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। একটাই ঘটনা ঘটছে, কিন্তু যে দেশ থেকে চলে যাচ্ছে তার ক্ষেত্রে ঘটনাটা হলো বহির্মুখী পরিব্রাজন, সেই দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, একে এমিগ্রেশন বা প্রবাসন বলছে। আর যে দেশে চলে যাচ্ছে তাকে অভিবাসন বা অন্তর্মুখী এই যে পরিব্রাজনকে অভিবাসন বা ইমিগ্রেশন বলা হয়। ঘূর্ণবাতের চক্ষু, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপ যুক্ত মেঘমুক্ত শান্ত আবহাওয়া যুক্ত অপেক্ষাকৃত ক্ষুদ্র বলয়কে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের এক কথায় ঘূর্ণবাতের কেন্দ্রকেই ঘূর্ণবাতের চক্ষু বলে, যেখানে আবহাওয়া শান্ত থাকে, মেঘমুক্ত থাকে,
চক্ষু বলয়ের ব্যাস কত? 10 থেকে 20 কিলোমিটার হয়। এখানে বায়ুর গতি নিম্নমুখী হয়। এই অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে এবং ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় নিম্নচাপ থাকে, লো প্রেসার থাকে। আচ্ছা, এবার সেট 7টা আলোচনা করছি। এখানে ছিল অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়? অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াকে একত্রে পর্যায়ন বলে। জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থটি মার্কিন ভূমিরূপবিদ উইলিয়াম মরিস ডেভিসের লেখা। এখানে প্রশ্ন ছিল যে জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থটি কার লেখা? মার্কিন ভূমিরূপবিদ উইলিয়াম মরিস ডেভিসের লেখা, যিনি স্বাভাবিক কালচক্র বা নর্মাল সাইকেল অফ ইরোশনের ধারণা দিয়েছেন। আচ্ছা, বিপরা নদী, অনুগামী নদী, এগুলো আগে সেট 4 আছে। মৃত্তিকার এ ও বি হরাইজনকে একত্রে কি বলা হয়? সোলাম। এ হরাইজনকে এলুভিয়েটেড স্তর, বি হরাইজনকে ইলুভিয়েটেড স্তর এবং এ ও বি হরাইজনকে একত্রে কি বলা হয়? সোলাম। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে উত্থিত শীতল সমুদ্র স্রোতকে কি বলা হয়? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে উত্থিত শীতল সমুদ্র স্রোতকে হাম্বোল্ট স্রোত বা পেরু স্রোত বলা হয়। এখানে দক্ষিণ আমেরিকার এখানে যে শীতল স্রোতটা আমরা দেখতে পাই, এই স্রোতটাকে কি বলা হয়? পেরু বা হাম্বোল্ট স্রোত। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম.এস. স্বামীনাথন। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ। আর সবুজ বিপ্লবকে যে ফসলকে কেন্দ্র করে সবুজ বিপ্লব হয়েছিল তার প্রধান ফসল হলো গম। ভারতের কোন প্রতিবেশী দেশ অক্সিজেন ট্যাঙ্ক নামে পরিচিত? কোন প্রতিবেশী দেশকে অক্সিজেন ট্যাঙ্ক বলা হয়? ভুটানকে। কারণ ভুটানের 72% এরিয়া আন্ডার ফরেস্ট কভার, মানে ভুটানের মোট এরিয়ার 72% এরিয়া ফরেস্ট বা বনভূমি দ্বারা আবৃত। তাই জন্য এই ভুটানকে হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক নামে পরিচিত ভুটান। পৃথিবীর সর্বাধিক টর্নেডো দেখা যায় কোথায়? পৃথিবীর সর্বাধিক টর্নেডো দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। ট্রাই এর পুরো নাম কি? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এখানে লেখাটা পুরোটা আসেনি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ভিএসএনএল এর পুরো নাম কি? না, ভিএসএনএল এর পুরো নাম হলো বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। অনুসারী শিল্পের কাকে বলে ছিল? এখানে সেট 2 আছে। ফেজ কি? না, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ভর করে সমুদ্রের উন্মুক্ততার উপর। উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে বায়ুপ্রবাহ যতটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলে ফেজ। মানে উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে বায়ুপ্রবাহ বাধাহীনভাবে যতটা দূরত্ব সে প্রবাহিত হতে পারে বা অতিক্রম করে সেই দূরত্বটাকেই বলা হয় ফেজ। ফেজ যত বেশি হবে শক্তিশালী সুউচ্চ তরঙ্গের সৃষ্টি হয়। সোয়াশ বা সম্মুখ তরঙ্গ কাকে বলা হয়? না, তটভূমিতে ঢেউ ভাঙার পর বা উর্মিভঙ্গের পর জলরাশি প্রবল বেগে সৈকতের উপর আছড়ে পড়ে। তাহলে তটভূমিতে ঢেউটা ভাঙার পর কি হয়? না হচ্ছে এই যে সামুদ্রিক যে ঢেউ সেটা কি করে? না সমুদ্র উপকূলের দিকে প্রবল বেগে, মানে সমুদ্র উপকূলের দিকে এসে সৈকতের উপর আছড়ে পড়ে। একে সোয়াশ বা সম্মুখ তরঙ্গ বা তটীয় অনুপ্রবাহ বলা হয়। সোয়াশের মাধ্যমে যেহেতু সমুদ্র উপকূলে নুড়ি বালি সঞ্চিত হয়, তাই জন্য এই সোয়াশের অপর নাম হচ্ছে গঠনকারী তরঙ্গ। এটি সামুদ্রিক সঞ্চয় কার্যে ভূমিকা নেয়। আবার উপকূল থেকে যে ঢেউটা আবার মানে তলদেশ দিয়ে নিচের দিকে ফিরে আসে তাকে কি বলা হয়? ব্যাকওয়াশ বলা হয়। আর যেটা উপকূলের দিকে যায় গভীর সমুদ্র থেকে সেটা হচ্ছে সোয়াশ।
ভারতের সিলিকন মালভূমি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের স্পেস শহর বলা হয় বেঙ্গালুরু। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু। এগুলো সবগুলোর উত্তরে একটাই হয় বেঙ্গালুরু, তাই আমি এখানে একসঙ্গে দিয়েছি। পরিব্রাজন কাকে বলে? রেভেনস্টাইনের মতে পরিব্রাজন বলতে সাধারণত কোনো জায়গায় বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে বিচরণের প্রক্রিয়াকে বোঝায়। এগুলো 6 7 না হয়ে এগুলো 16 17 হবে। এটা কোশ্চেন নাম্বার 16 17। পরিব্রাজন হচ্ছে একজন রেভেনস্টাইনের মতে পরিব্রাজন বলতে সাধারণত কোনো জায়গায় বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে বিচরণের প্রক্রিয়াকে বোঝায়। ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? না, ডোলড্রাম হচ্ছে নাবিকদের একটি পরিভাষিক শব্দ। ডোল্ড মানে বোকা আর রাম মানে খেয়ালি। প্রাচীনকালে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে জাহাজ চলাচলের সময় অতি ধীর গতিবেগে চলাচল করত বলে নাবিকগণ এরূপ নামকরণ করেন। এবার এখানটা অতি ধীর গতিবেগে জাহাজ চলাচল করতো কেন? তার কারণ নিরক্ষরেখার উভয় দিকে, এই যে ডট ডট দেওয়াটা এটা নিরক্ষরেখার উভয় দিকে মানে উত্তরে এবং দক্ষিণে। দক্ষিণে কি হয়েছে না, উত্তর দিক থেকে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ দিক থেকে আগত দক্ষিণ পূর্ব আয়নবায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে এসে পরস্পর কি হয়, মিলিত হয়ে আবার এখান থেকে সোজা উপরের দিকে উঠে যায়। তাই এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ, অনুভূমিক বায়ুপ্রবাহ থাকে না। তাই জাহাজগুলো কি হতো না, বায়ু প্রবাহের অনুপস্থিতিতে এখানে খুব ধীর গতিতে চলাচল করতো বা কখনো কখনো এক জায়গাতে মাসের পর মাস দাঁড়িয়ে থেকে যেত। তাই এইখানে কি হয় না, শান্ত আবহাওয়া বিরাজ করে। এই কারণে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলকে ডোলড্রাম নামে অভিহিত করা হয়। জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? ঊর্ধ্ব বায়ুস্তরে, মানে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব অংশে যেখানে ঘর্ষণজনিত কোনো বাধা থাকে না। ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত, ভূপৃষ্ঠের কাছাকাছি অংশ দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণে কি হয় না, বায়ু প্রবাহের গতিবেগ কিছুটা কমে যায়। কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডলের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন ঘর্ষণ বাধা থাকে না। সেখানে কি হয় না, বায়ুর চাপীয় ঢাল শক্তি এবং এই কোরিওলিস শক্তি যখন সমান হয় বা ভারসাম্য অবস্থায় পৌঁছায় তখন সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ু প্রবাহকে জিওস্ট্রফিক বায়ু বলা হয়। বায়ু সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এবং বায়ুচাপের ঢাল এই দিকে অবস্থান করছে। আর কোরিওলিস শক্তি কি হয় না, বায়ু প্রবাহের গতির সঙ্গে সমকোণে কাজ করে। তাই এই দুটি শক্তি সাধারণত বিপরীতমুখী, কিন্তু যখন এই দুটি শক্তি পরস্পরের সমান হয় বা ভারসাম্য অবস্থায় পৌঁছায় তখন বায়ু প্রবাহ কি হয় না, এই যে সমচাপ রেখা, এই যে সমচাপ রেখাগুলো আছে এই সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়। যেই সময় থেকে এই দুটি শক্তির মান পরস্পরের সমান হবে এবং বায়ু প্রবাহ সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হবে তখন ওই বায়ু প্রবাহকে আমরা কি বলি, জিওস্ট্রফিক বায়ু। এই যে এই অংশটাকে আমরা কি বলি, এই অংশে যে এখানে প্রথমে বেঁকে বেঁকে যাচ্ছিল এখানে, তারপর এখানে যখন সমচাপ, এই যে এইটা হচ্ছে সমচাপ রেখা, এগুলো সব সমচাপ রেখা, এই সমচাপ রেখার যখন সমান্তরালে প্রবাহিত হচ্ছে তখন আমরা এই বায়ুটাকে বলছি জিওস্ট্রপিক বায়ু। জেট বায়ু হচ্ছে এক প্রকার জিওস্ট্রপিক বায়ু। আমরা জানি জেট বায়ু হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশ দিয়ে বা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত হয়। এখানে কি বৈশিষ্ট্য কি না, সমচাপ রেখাগুলো রৈখিক হয়। এই যে সমচাপ 512 মিলিবার, 508 মিলিবার, এই যে সমচাপ রেখাগুলো এগুলো হচ্ছে রৈখিক, মানে সরলরেখার মতো অবস্থান করে এবং এই ধরনের বায়ু প্রবাহ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে দেখা যায়, যেখানে বায়ু প্রবাহের ক্ষেত্রে কোনো ঘর্ষণজনিত বাধা কাজ করে না। বিপরীত নগরায়ন কাকে বলে? বিপরীত নগরায়ন সাধারণত আমরা জানি কি, সবাই গ্রাম থেকে শহরমুখী একটা প্রবণতা সব থেকে বেশি মানুষের, সবাই শহরে থাকতে ভালোবাসে
উন্নত জীবনযাত্রার উদ্দেশ্যে। কিন্তু কখনো কখনো কি হয়, যানজট, দূষণ, অপরাধ বৃদ্ধি প্রভৃতি নানা শহুরে কারণ এবং চাকরির সুযোগ, গ্রামীণ পরিবেশের সহজ জীবনধারা, হ্যাঁ, অবসর জীবনযাপন প্রভৃতি কারণে মানুষেরা কি হয়, লোকেরা যখন শহর থেকে গ্রামে চলে আসে, তখন এই যে নগরায়নের বিপরীত ঘটনা ঘটে, যাকে বিপরীত নগরায়ন বলা হয়। ল্যাটেক্স কি? রাবার জাতীয় উদ্ভিদের পাতা থেকে নিঃসৃত দুধের মতো সাদা ঘন তরল পদার্থ হলো ল্যাটেক্স বা তরুক্ষীর। রাবার জাতীয় উদ্ভিদের পাতা থেকে যে দুধের মতো সাদা ঘন তরল পদার্থ নিঃসৃত হয়, তাকে আমরা ল্যাটেক্স বা তরুক্ষীর বলি।